কলম আছে। ওই যে কমেন্টস করেছে, রিপ্লাই দিব। দেখা হয়েছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন, কমেন্টস করে জানাবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা। সালমা জাহান, আমিরুল ইসলাম, একটু জানান। জি, থ্যাংক ইউ। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সান্ধ্যকালীন আয়োজনে। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সবার সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমরা আজকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে আলোচনা শুরু করব। আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রাচীন মধ্যযুগে যা কিছু লেখা হয়েছিল সব ছিল কবিতায়, কবিতা আর কবিতা। সেই কবিতাকে বাদ দিয়ে আধুনিক যুগে এসে গদ্যের সৃষ্টি হয়েছে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ, এটা হলো গদ্য সাহিত্যের বিকাশের যুগ। কি বলা হয় আধুনিক যুগকে? কি বলা হয়? গদ্য সাহিত্যের বিকাশের যুগ। আমরা বাংলা সাহিত্যের তিনটা যুগের স্থিতিকাল সম্পর্কে জানি: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছিল 1801 সাল থেকে। এটা 19বিংশ শতাব্দী বা 19 শতক, এই 19 শতকে এসে আধুনিক যুগ শুরু হয়েছে। আধুনিক যুগ শুরু হয়েছে মূলত গদ্য দিয়ে। তার মানে কি 1801 সালের আগে গদ্য ছিল না? 1801 সালের আগে কি গদ্যের চর্চা হয়নি? আমরা এই তথ্যের উৎস অনুসন্ধানে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটা হলো, বাংলা গদ্যের, আপনারা লিখে নেন, ব্যবহার শুরু হয় কোন শতকে? বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন কোনটি? বাংলা কথ্য ভাষার
আদি নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? আমরা এই কয়টা প্রশ্ন সম্পর্কে আলোচনা করলে আমাদের 1801 সাল থেকে যে আধুনিক যুগ শুরু হলো, তার আগে গদ্য দিয়ে যে শুরু হলো, তার আগে গদ্যের চর্চা কতটুকু ছিল, কারা করেছেন, সে বিষয়গুলো আমাদের পরিষ্কার হবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখব পনেরোশো 1555 সালে আসামের রাজার কাছে কুচবিহারের রাজা একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটা ছিল গদ্যে লেখা। আসামের রাজার কাছে কুচবিহারের রাজা যে চিঠিটা লিখেছিলেন সেটা ছিল কি? গদ্যে লেখা। তো এই চিঠির আগে আমাদের হাতে আর কোনো নিদর্শন নাই। যেমন আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগে চর্যাপদের আগের কোনো নিদর্শন পাইনি, যে কারণে চর্যাপদটাকে আমরা কি বলছি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন। তো ঠিক একইভাবে এই চিঠির আগের কোনো নিদর্শন আমাদের হাতে নাই। সুতরাং এই চিঠিটাই হলো বাংলা গদ্যের আদি নিদর্শন। আমাদের একটা প্রশ্ন ছিল যে বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? তাহলে এই চিঠি, বাংলা গদ্যের আদি নিদর্শন হলো চিঠি। সেই চিঠিটা কবে লেখা হয়েছিল? 1555। তার মানে কোন শতক? 1555 মানে কোন শতক? 1555 মানে ষোড়শ। এই ষোড়শ শতকে বাংলা গদ্যের ব্যবহার শুরু হয়, যেহেতু ওইটাই আমাদের হাতে আদি নিদর্শন। ঠিক আছে, তাহলে ষোড়শ শতকে বাংলা গদ্যের, এক নম্বর প্রশ্ন, বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? ষোড়শ শতকে। আর বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? চিঠি। সেটা যে কোনো ভাবে অপশনে থাকতে পারে। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? চিঠি, একটা গল্প, একটা নাটক, একটা উপন্যাস, এইভাবে অপশন থাকতে পারে। আসামের রাজার কাছে লেখা চিঠি, কুচবিহারের রাজার লেখা চিঠি, বা আসামের রাজার কাছে লেখা কুচবিহারের রাজার চিঠি, এটা যেভাবেই থাকুক না কেন, এই চিঠিটাই হলো বাংলা গদ্যের আদি নিদর্শন। এবার আসেন ঢাকার ভূষণার জমিদার, তার ছেলে একবার পর্তুগিজ জলদস্যুদের দ্বারা অপহৃত হয়েছিলেন। তারা তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে তাকে অনেক দিন রাখে। তিনি ছিলেন ব্রাহ্মণ, এক পর্যায়ে তিনি খ্রিস্টান হয়ে যান এবং খ্রিস্টান থেকে খ্রিস্টান পাদ্রী হয়ে যান। পরবর্তীতে তিনি ব্রাহ্মণ এবং ক্যাথলিক এই দুটার মধ্যে কম্পেয়ার করে একটা বই লিখেছিলেন, যে বইটা ছিল ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক, ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ। ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ, এই বইটা লিখলেন। কে লিখেছিলেন? ওই যে যিনি পরবর্তীতে খ্রিস্টান পাদ্রী হয়ে যান, তার নাম হলো দোম আন্তোনিও রোজারিও। কি নাম তার? দোম আন্তোনিও রোজারিও এই বইটা লিখেছিলেন। মূলত হিন্দু ব্রাহ্মণ এবং ক্যাথলিক, রোমান ক্যাথলিক, এই দুটার মধ্যে কম্পেয়ার করে বইটা লিখেছিলেন। এই বইটাকে বলা হয় বাংলা গদ্যের কি প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন। দোম আন্তোনিও রোজারিওর লেখা ব্রাহ্মণ, রোমান, ক্যাথলিক সংবাদ, এটাকে বলা হয় বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন। বাংলা গদ্যের প্রাথমিক প্রচেষ্টার নিদর্শন। লিখেছেন?
আচ্ছা, এবার আসেন কৃপার শাস্ত্রের অর্থভেদ, এই বইটা লিখেছেন মানুয়েল দা আসুমসাও। মানুয়েল দা আসুমসাও লিখেছেন কৃপার শাস্ত্রের অর্থভেদ। এই বইটা তিনি কথ্য ভাষায় লিখেছিলেন এবং কথ্য ভাষায় এটাই হলো আদি নিদর্শন। 4 নম্বর কোশ্চেনটা কি ছিল? বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন কোনটি? তাহলে বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন হলো, বাংলা কথ্য ভাষার আদি নিদর্শন হলো কোনটি? কৃপার শাস্ত্রের অর্থভেদ। মানুয়েল দা আসুমসাও এই বইটা লিখেছিলেন। তিনি ইংরেজ ছিলেন, বাট তিনি বাংলায় এই বইটা লিখেছিলেন। এখন দেখেন এই বই দুটো, আরেকটা বই ছিল অবশ্য, আরেকটা বই ছিল যেটার নাম হলো ভোকাবুলারিও এম ইডিওমা বেঙ্গালা y portugueso dividido em duas partes। এই 3টা বই মানুয়েল দা আসুমসাও 1743 খ্রিস্টাব্দে তিনি পর্তুগাল নিয়ে যান। পর্তুগালের রাজধানীর নাম কি? লিসবন। সেই লিসবনে তিনি এই বই দুটো নিয়ে গিয়ে রোমান হরফে প্রকাশ করেছিলেন। তখন তো বাংলা ছাপাখানা ছিল না, তো যে কারণে তিনি কি করলেন? রোমান হরফে এই বইগুলোকে প্রকাশ করেছিলেন। তাহলে আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত উত্তর পেয়ে গেলাম। এখন 5 নম্বর প্রশ্নের উত্তর কি? বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? দেখেন 2 নম্বর কোশ্চেন হলো বাংলা 1 নম্বর কোশ্চেন হলো বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে। 5 নম্বর কোশ্চেন হলো বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে। এখানে সাহিত্য কথাটা নাই। সাহিত্য গদ্য পেয়েছি আমরা মূলত আধুনিক যুগে, কারণ এই গদ্যগুলো চর্চা ছিটেফোঁটা যা হয়েছে এগুলোকে আধুনিক যুগের বৈশিষ্ট্যপূর্ণ গদ্যে উপনীত হয়নি বা উন্নীত হয়নি। 1801 বা কোন শতকে? ওই 19 শতকে এসে আমরা বাংলা গদ্য পেলাম। ঠিক আছে, তাহলে বাংলা গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? 16 শতকে। আর বাংলা সাহিত্যে গদ্যের ব্যবহার শুরু হয় কোন শতকে? 19 শতকে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। তো 1801 এর আগ পর্যন্ত 1800, আপনারা দরকার হলে স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আবার লিখতে বাকি থাকলে পরে লিখে নেবেন। হ্যাঁ, এবার আসেন এই যে 1801 সালে আধুনিক যুগ শুরু হলো, তাই তো? আধুনিক যুগের সূচনা লগ্নে প্রথম দিকে কতগুলো প্রতিষ্ঠান গদ্যের বিকাশে কাজ করেছিল। প্রথমে একটা প্রতিষ্ঠান কাজ করে, সেটা ছিল শ্রীরামপুর মিশন। বাংলা গদ্যের বিকাশে প্রথম অবদান ছিল কাদের? শ্রীরামপুর মিশনারিদের। এই শ্রীরামপুর মিশন, তারাই মূলত আধুনিক যুগের শুরুতে বাংলা গদ্যের বিকাশে প্রথম অবদান রাখে। তাদের অবদানটা কি? তারা যখন এই বাংলায় আসার সময় একটা মেশিন এনেছিল। কি মেশিন? বই ছাপানোর মেশিন, মুদ্রণ যন্ত্র, ছাপাখানা। যেহেতু তারা এই বাংলায় এসেছিল মূলত ধর্ম প্রচারের জন্য, তো ধর্ম প্রচারের জন্য ছোট ছোট লিফলেট, পুস্তিকা এগুলো প্রকাশ করবে, মানুষকে দিবে, মানুষ পড়বে, ধর্মান্তরিত হবে। তার আগেই বাংলা অক্ষরে নকশা খোদাই করেছিলেন পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্সের নির্দেশে। পঞ্চানন কর্মকার যে বাংলা অক্ষরে নকশা খোদাই করেছিলেন, সেই খোদাইকৃত অক্ষর দিয়ে তারা যে ছাপাখানা এনেছিল, সেখান থেকে প্রথম বাংলা ছাপার অক্ষরে বই প্রকাশিত হয়েছিল। 1800 সালে এই শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে 1800 সালে যে বইটা প্রকাশিত হয়, সেটার নাম ছিল মঙ্গল সমাচার। মঙ্গল সমাচারটা হলো বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ। তবে এটা শুধুই বাইবেলের অনুবাদ ছিল, সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে তেমন কোনো ইম্পর্টেন্স এটা ছিল না। কিন্তু পরের বছর অর্থাৎ 1801 সালে এই শ্রীরামপুর মিশন ছাপাখানা থেকে যে বইটা প্রকাশিত হয়েছিল ওইটা ইম্পর্টেন্ট। ওটার নাম হলো কথোপকথন।
কথোপকথন। কথোপকথন সম্পর্কে বলা হয় বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ। বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ, এটাও বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ, তবে শুধুই বাইবেলের অনুবাদ। পরীক্ষায় এটাই আসে, কথোপকথনটাই আসে। শ্রীরামপুর মিশনারিদের আরেকটা অবদান হলো 1818 সালে তারা দুইটা পত্রিকা প্রকাশ করেছিল, একটার নাম দিক দর্শন, আরেকটার নাম ছিল সমাচার দর্পণ। সমাচার দর্পণ। দিক দর্শন এটা ছিল বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম সাময়িক পত্র, আর এটা ছিল বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত প্রথম পত্রিকা। আর এই দুইটা পত্রিকা সম্পাদনা করেছিলেন, দুটো পত্রিকারই সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। জন ক্লার্ক মার্শম্যান তিনি এই দুটো পত্রিকা সম্পাদনা করেন। তো শ্রীরামপুর মিশনারিদের অবদান হলো বাংলা ছাপার অক্ষরে বই প্রকাশ তাদের দ্বারা হয়েছিল। এই প্রথম কৃতিত্বটা, ছাপার অক্ষরে বই প্রকাশের প্রথম কৃতিত্ব হলো শ্রীরামপুরের মিশনারিদের। তবে আধুনিক যুগের শুরুতে বাংলা গদ্যের বিকাশে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছিল যে প্রতিষ্ঠান, সেটা ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। আচ্ছা, এই তথ্যগুলো আপনারা একটু পরে লিখে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আপনারা এটা লিখে নেবেন, আর এটা তো রেকর্ড থাকবে, আপনারা পরে উঠিয়ে নেবেন। এবার আসেন, আমি বলছিলাম যে প্রথম অবদান রেখেছে শ্রীরামপুরের মিশনারিরা, তবে বাংলা গদ্যের বিকাশে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান যাদের, যে প্রতিষ্ঠান, সেটা হলো ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ এটা ছিল মূলত কাদের প্রতিষ্ঠান? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কত সালে আমাদের বাংলায় আসে? প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম আমাদের এই বাংলা এসেছিল 1608 সালে। আর তারা তো এমনি এমনি আসে না, তারাও মতলব নিয়ে এসেছিল। আর এই মতলববাজির প্রথম প্রতিফলন ঘটে 1690 সালে। সালে এই বাংলায় কাদের রাজত্ব ছিল? মোগল। তখন মোগল সম্রাট ছিলেন আওরঙ্গজেব। সম্রাট আওরঙ্গজেবের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতার 3টা বড় বড় গ্রাম কিনে নেয়। একটা হলো লালবাজার, একটা হলো সুতানুটি, আর একটা হলো গোবিন্দপুর। কি? লালবাজার, সুতানুটি, গোবিন্দপুর। এই 3টা গ্রাম কিনে নিয়ে তারা এখানে একটা দুর্গ গড়ে তোলে, যার নাম ফোর্ট উইলিয়াম। এরপর 1757 সালে পলাশীর আম্রকাননে যখন বাংলার স্বাধীনতা অস্তমিত হলো, বাংলা চলে গেল ব্রিটিশদের হাতে। সঙ্গত কারণে বাংলাকে তাদেরকে শাসন করতে হবে, শাসন করতে হলে তাদের জনবল লোকবল আরো বেশি প্রয়োজন হয়ে পড়লো। তখন তারা কি করলো, ওই ইংল্যান্ড থেকে নতুন নতুন যারা বিসিএস ক্যাডার হচ্ছে, বিসিএস কি হয়? ব্রিটিশ সিভিল সার্ভিস, নব্য সিভিলিয়ান, যারা সরকারি চাকরিতে জয়েন করছিল, অতিশয় নাবালক। বয়স কত জানেন? 14 থেকে 18 বছরের মধ্যে। ওই নাবালকদেরকে পাঠালো এই বাংলায়, তারা নাকি এই বাংলাকে শাসন করবে। তো শাসন করতে হলে ন্যূনতম একটা ট্রেনিং তো লাগবে। আর ট্রেনিং এর জন্য কোথায় যেতে হয়? পিএটিসি। পিএটিসি কোথায় জানেন? কি হয় পিএটিসিতে? বিপিএটিসি, বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। কোথায় এটা? ঢাকা যাওয়ার সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পার হয়ে সামনে ডান দিকে দেখবেন লেখা আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বিসিএস ক্যাডারদের, যারা অ্যাডমিন ক্যাডারে যাবে, তাদেরকে ওখানে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া হয়। তো ওই নব্য সিভিলিয়ানদেরকে ট্রেনিং দেওয়ার জন্য পিএটিসির মতো একটা প্রতিষ্ঠান গড়ে তুললো, যার নাম ফোর্ট উইলিয়াম। তাহলে কলেজ ফোর্ট উইলিয়াম হলো কার নামে? ফোর্ট উইলিয়াম কার নামে? ইংল্যান্ডের যারা রাজা সবাই ছিলেন উইলিয়াম। তো সবাই যদি উইলিয়াম হয়, ডাকাডাকি করবে কিভাবে? নামের পাশে লাগিয়ে দিত 1, 2, 3, 4, 1st, 2nd, 3rd। ইংল্যান্ডের রাজা উইলিয়াম 3rd যিনি ছিলেন, তার নাম অনুসারে দুর্গের নামকরণ করা হয়। আর কলেজটা যেহেতু দুর্গের ভিতরে, সুতরাং কলেজের নামও তার নামেই হবে। যদি প্রশ্ন আসে যে ফোর্ট উইলিয়াম কলেজের নামকরণ কার নামে করা হয়? ইংল্যান্ডের রাজা উইলিয়াম 3rd এর নামে।
আর এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন মূলত তৎকালীন গভর্নর ছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি মূলত কলেজটা প্রতিষ্ঠা করেন। তবে কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান উদ্যোক্তা ছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির উদ্যোগে লর্ড ওয়েলেসলি এই কলেজটা প্রতিষ্ঠা করেছিলেন। কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? দুর্গের ভেতরে। দুর্গ তার এত ছোটখাটো জায়গা না, লালবাজার এলাকা যেটা, সেখানে এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে তথ্যগুলো একটু লিখে রাখবেন। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকাল 1800 সালের 4 মে। প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। উদ্যোক্তা উইলিয়াম কেরি। এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? ওই যে লালবাজার। লালবাজার কোথায়? কলকাতা। কার নামে প্রতিষ্ঠিত হয়েছিল? ইংল্যান্ডের রাজা কে? উইলিয়াম থার্ড। ইংল্যান্ডের রাজা উইলিয়াম থার্ড এর নামে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল মূলত ওই 90 সিভিলিয়ান, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্য পরিচালনা করতে আসা সেই 90 সিভিলিয়ানদের এদেশীয় ভাষা, সাহিত্য, সংস্কৃতি শেখানোর জন্যই মূলত ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্য পরিচালনা করতে আসা ইংরেজ নবীন সিভিলিয়ানদের এদেশীয় ভাষা, সাহিত্য, সংস্কৃতি শেখানোর জন্যই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। তো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করার পর এই উপমহাদেশে প্রতিনিধিত্বশীল যে সমস্ত ভাষা ছিল এর সমন্বয়ে ফোর্ট উইলিয়াম কলেজে 12টা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল। কয়টা? 12টা ডিপার্টমেন্ট খোলা হয়। তবে শুরুতে 2টা ডিপার্টমেন্ট খোলা হয়েছিল। একটা ছিল সংস্কৃত, আর একটা হলো মারাঠি। কি? একটা সংস্কৃত আর একটা মারাঠি। তাহলে বাংলা বিভাগ কত সালে খোলা হলো? বাংলা বিভাগ চালু হয় কবে বলেন তো? বলেন, বাংলা বিভাগ চালু হয়েছিল কবে? বাংলা বিভাগ চালু হয় 1801 সালের 24শে নভেম্বর। 1801 সালের 24শে নভেম্বর বাংলা বিভাগ খোলা হলো। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1800 সালের 4 মে। 4 মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হলেও কার্যক্রম শুরু হয়েছিল 24শে নভেম্বর। আর পরের বছর 24শে নভেম্বর, অর্থাৎ 1801 সালের 24শে নভেম্বর বাংলা বিভাগ খোলা হয়, ঠিক 1 বছর পর প্রথম কার্যক্রম দিবসে। এখন একটা বিভাগ ওপেন করা তো আর 4টিখানি কথা না। একটা ডিপার্টমেন্ট ওপেন করতে কি লাগবে? ডিপার্টমেন্ট একজন হেড লাগবে, টিচার লাগবে, বই পুস্তক লাগবে, সিলেবাস তৈরি করতে হবে। সব কি আগে থেকে রেডি? কিছুই রেডি নাই, অথচ একটা ডিপার্টমেন্ট খোলা হলো। তাহলে প্রথম কাজটা হবে ডিপার্টমেন্টের একজন হেড নিয়োগ দেওয়া। বাংলা বিভাগের হেডকে বলা হতো অধ্যক্ষ। আর বাংলা বিভাগের অধ্যক্ষ হয়েছিলেন কে? উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি কি বাঙালি? বাংলা জানে? উইলিয়াম কেরি 1793 সালে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করলেন, এই বাংলায় আসবেন। দীর্ঘ 6 মাসে তিনি জাহাজে এসেছেন। আর ওই 6 মাসে যারা বাঙালি খালাসি ছিল তাদের কাছে তিনি বাংলা শিখে ফেলেন। আর তিনি হলেন বাংলা বিভাগের অধ্যক্ষ। এবার বাংলা বিভাগের টিচার লাগবে, টিচারদেরকে বলা হতো পণ্ডিত। বাংলা বিভাগে মোট পণ্ডিত ছিলেন 8 জন। বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। 1801 সাল থেকে শুরু করে 1815 সাল, এই সময়টা ছিল বাংলা বিভাগের তথা ফোর্ট উইলিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কারণে এই সময়টাকে বলা হয়েছে বাংলা বিভাগের স্বর্ণযুগ। কি বলা হয়েছে? 1801 থেকে
1801 থেকে 1815, 1801 থেকে 1815 এই সময়টাকে বলা হয়েছে বাংলা বিভাগের স্বর্ণযুগ। আর একটা নামকরণ করা হয়েছে ফোর্ট উইলিয়াম পর্ব, এই দুইটা নামকরণ করা হয়েছে। তো এই সময়ের মধ্যে বাংলা বিভাগ থেকে মোট 14টি গ্রন্থ প্রকাশিত হয়েছিল। কয়টা? এই 14টা গ্রন্থ যে প্রকাশিত হয়েছিল এগুলো কারা লিখেছিলেন? এই 8 জন পণ্ডিত মিলে 14টা বই লিখেছিলেন। কাদের জন্য? ওই নাবালকদের জন্য, তাদেরকে দেশের ভাষা সাহিত্য সংস্কৃতি শেখানোর জন্য এই বইগুলো পড়ানো হতো। এগুলোই ছিল তাদের পাঠ্যপুস্তক। তো এখান থেকে আপনাদের কয়েকটা নাম শিখতে হবে। একটা হলো ইতিহাস কথা বলে। কার লেখা এটা? ইতিহাস কথা বলে। এখানে ইতিহাস কথা বলবে, কিন্তু ইতিহাস কথা বলবে ইতিহাস মালার কথা। ইতিহাস কথা বলবে কথোপকথনের কথা। কি বুঝলেন? ইতিহাস কথা বলে, এটাকে ভেঙে চুরে আমরা দুইটা বইয়ের নাম উদ্ধার করলাম। ইতিহাসের সাথে মালা যোগ করে ইতিহাস মালা, কথার সাথে যোগ করে কথোপকথন। ইতিহাস মালা, কথোপকথন। ইতিহাস মালা 1812 সালে, কথোপকথন 1801 সালে। আর এই দুইটা বই যিনি লিখেছেন তিনি কে বলেন তো? অধ্যক্ষ মহোদয় উইলিয়াম কেরি। আরেকটা বইয়ের না, আরেকটা নাম লেখেন রাম রাজার লিপি। এখান থেকে আমরা দুইটা বইয়ের নাম উদ্ধার করব। এখান থেকে একটা নাম রাজা, এর সাথে যোগ করব প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য চরিত্র, রাজা প্রতাপাদিত্য চরিত্র। আর লিপির সাথে মালা, লিপিমালা। রাজা প্রতাপাদিত্য চরিত্র 1801 সালে, লিপিমালা 1802 সালে। আর এই দুইটা বই যিনি লিখেছেন তিনি কে? কে লিখেছেন বলেন তো? রাম বসু? না, এটা হলো রামের উপরে একটা স্কয়ার দিয়ে দেন, তাহলে কি হয়? দুইবার হয় না? রামস্কর বসু বললেন না, রাম বসু। তিনি এই দুইটা বই লিখেছিলেন, একটা রাজা প্রতাপাদিত্য চরিত্র আর একটা লিপি মালা। রাম বসু চেনেন তাকে? উইলিয়াম কেরি খালাসিদের কাছে বাংলা শিখে অধ্যক্ষ হয়ে গেলেন। বিশাল ব্যাপার তো না? তাহলে তো খালাসিদেরকে তার ডিপার্টমেন্টের পণ্ডিত বানিয়ে দিলে হতো। কিন্তু খালাসিদের কাছে কত বই ওই বাংলা শিখেছেন? রাস্তাঘাটে বই পাওয়া যায় না, 21 দিনে ইংরেজি শিক্ষা, ওইরকম কিছু বাংলা শিখেছিলেন। আসলে বাংলা শেখার ক্ষেত্রে ওস্তাদ ধরেছিলেন কাকে? এই রাম বসুকে। এই জন্য রাম বসুকে কি বলা হয়? তাকে বলা হয় কেরি সাহেবের কি মুন্সি। রাম বসুকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। তার কাছ থেকেই মূলত উইলিয়াম কেরি কাগজে কলমে বাংলা শিখেছিলেন। এই জন্য তাকে বলা হয় কেরি সাহেবের মুন্সি। ঠিক আছে? বাংলা বিভাগে 8 জন পণ্ডিত ছিলেন। আর এই 8 জন পণ্ডিতের মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি বাংলা বিভাগের শ্রেষ্ঠ পণ্ডিত এবং বাংলা বিভাগের সবচেয়ে বেশি বই রচনা করেছেন। মোট 8টি বই, 5টা বই তিনি রচনা করেছেন। আচ্ছা, এটাকে আমি একটু আপনাদের মনে রাখার জন্য ক্লু দিয়ে দিই। লেখেন 32 সিংহাসনে বসে হিতোপদেশ দিও না। হিতোপদেশ দিও না, কারণ প্রবোধ রাজা বেদান্ত বোঝেন। হলো 32 সিংহাসনে বসে হিতোপদেশ দিও না, কারণ প্রবোধ রাজা বেদান্ত বোঝেন। এখানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বইগুলোর নাম পাবো। একটা হলো 32 সিংহাসন, তারপরে হিতোপদেশ, তারপরে প্রবোধ, এর সাথে যোগ করতে হবে চন্দ্রিকা। প্রবোধ চন্দ্রিকা, রাজার সাথে বলি, রাজা বলি, বেদান্তের সাথে চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা। এই 5টি গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
তাহলে তিনি হলেন বাংলা বিভাগের শ্রেষ্ঠ পণ্ডিত এবং বাংলা বিভাগের সবচেয়ে বেশি বই রচনা করেছেন। টোটাল বই 14টা, তার মধ্যে 5টাই তিনি রচনা করেছেন। আচ্ছা, আরেকটা গ্রন্থের নাম লিখেন, তোতা ইতিহাস। তোতা ইতিহাস, এটা লিখেছেন চণ্ডীচরণ মুন্সী। চণ্ডীচরণ মুন্সী, ঠিক আছে। আর একটা বইয়ের নাম লিখবেন 1815 সালে। 1815 সালে, এটা তো স্বর্ণযুগের সর্বশেষ বছর, 1 থেকে 15 স্বর্ণযুগ। 15 সালে সর্বশেষ যে বইটা প্রকাশিত হয়েছিল বাংলা বিভাগ থেকে, সেটার নাম হলো পুরুষ পরীক্ষা। এ আবার কেমন পরীক্ষা? হ্যাঁ, এটা লিখেছেন হরপ্রসাদ কি? হরপ্রসাদ রায়। হরপ্রসাদ রায়। স্যান্ডেল নাই গো, স্পঞ্জ নিচে, পায়ে ঠান্ডা লাগছে। নাই স্যান্ডেল নাই। তো নাই, ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লেগে গেছে তো। দাও, কমাই দাও। ঠিক আছে, এই হলো ফোর্ট উইলিয়াম কলেজ এবং বাংলা বিভাগ। এরপরে আসেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি তো আপনাদের কোশ্চেন করার সুযোগই দিচ্ছি না। ক্লাস কয়টা থেকে শুরু হয়েছে? ক্লাস 7:30, 34, 35 থেকে শুরু হয়েছে। ওকে, এবার আসেন, শোনেন, আপনাদের সাথে তো আমার এ দেখাই প্রথম দেখা, তাই তো? হ্যাঁ, আপনাদের সাথে দেখা হলে কথা হবে, দেখা না হলে কথা হবে না। দেখা না হলে কথা হবে না, দেখা না হলে কথা হতে পারে না। কি বলেন? এই কথা বলেন। এই সামনে যখন সেটের সামনে আসবো তারপরে কথা হবে, তাছাড়া কথা হতে পারে না। পারেই তো, নাকি? কি পারে বলেন? আচ্ছা, একটা নাম্বার দিয়ে দিই, লেখেন নাম্বারটা। লেখেন 018 12 20 24 38। হতে পারে, হ্যাঁ হতে পারে। নাম্বার থাকলে তো যে কোনো সময় কল করা যাবে, তাই না? 12 20 24 38। আর একটা দিয়ে দিই, যদি এটা বন্ধ থাকে তাহলে আরেকটাতে কল দিতে পারবেন। 59 91 73 94। লিখেন, নাম্বার দুটো লিখে রাখেন। ফোন দিবেন, কিন্তু যখন তখন ফোন দেওয়া যাবে না। ফোন দেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে। টাইমটা বলে দিব? ফোন দেওয়ার টাইম কি বলে দিব নাকি বলেন? কেউ কোনো কথা বলে না। টাইম বলে দিব না? তাহলে কি না, টাইম বলে না দিলে তো সবসময় আপনারা রেসপন্স পাবেন না। টাইম হলো রাত 12টা থেকে 3টার মধ্যে ফোন দিবেন। কখন ফোন দিবেন? কখন বলেন? রাত 12টা থেকে 3টার মধ্যে, নিরিবিলি টাইম, ঝামেলা কম। কি বলেন? হ্যাঁ, নাম জানেন তো? নাম লিখেছেন? আচ্ছা, নামটা পরে লেখেন, তার আগে শুনেন। ক্লাসে হরেক রকমের স্টুডেন্ট থাকে। ক্লাসের সেরা দুষ্টু যে, তাকে টিচার জিজ্ঞেস করলেন,
এই বলতো সম্রাট আকবরের জন্ম মৃত্যু কবে? সে তখন মাথা নেড়ে চেড়ে বলছে, স্যার তার জন্মের সময় ছিলাম না, মৃত্যুটাও দেখিনি। ধমক তো একটা খেলো। এখন পাশ থেকে একজনে কলম দিয়ে গুতা মেরে বলে, দূর বেটা, ওই দেখ সম্রাট আকবরের ছবির নিচেই তো তার জন্ম মৃত্যু লেখা আছে। ও তখন উল্টা গুতা মেরে বলে, বেটা আগে বলবি না, আমি তো ভেবেছিলাম ওইটা সম্রাট আকবরের মোবাইল নাম্বার। তো রাতে ফোন দিতে তো সবাই নিষেধ করে স্যার, এই নাম্বারে রাতে ফোন না দিলে তো আপনি পাবেন না। শোনেন, ফোন তো আমরা তাদের কাছে দিই যারা রেসপন্স করতে পারে। মরা মানুষের কাছে কেউ ফোন দেয় আর ফোন দিলে কোনো রেসপন্স পাওয়া যাবে? এই নাম্বার দুটো দিয়ে আমরা কতগুলো মরা মানুষের কাছে ফোন দিব আর জেনে নিব তাদের জন্ম মৃত্যুর খবর, এসেছিল কবে আর চলে গেছে কবে। নামটা লিখবেন না, নাহলে তো পরে তো খুঁজবেন কার নাম্বার লিখলাম। নাম্বারটা একটু লিখে রাখেন। কার নাম্বার এটা? কার নাম্বার বলেন? গুপ্তবিদ্যা মধুচন্দ্রের নাম্বার। আমার নামে আবার কেউ সেভ করেন নাই তো? এটা তো মরা মানুষের নাম্বার, আমি তো মরিনি এখনো। গুপ্তবিদ্যা মধুচন্দ্রকে চেনেন? চেনেন নাকি গুপ্তবিদ্যা মধুচন্দ্রকে? গুপ্তকে বলেন তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে 018 যা বুঝাই বুঝাক, আমরা বুঝে নিব আমাদের মতো। কি বুঝবো বলেন তো? 1800 সাল। উপরের দুটো ডিজিট জন্ম, নিচের দুটো মৃত্যু। ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম হয়েছিল 1812 সালে, মৃত্যু 1859 সালে। বিদ্যাসাগর এসেছিলেন 1820, চলে গেছেন 1891। মাইকেলের আগমন 1824, প্রস্থান 1873। আর বঙ্কিমের জন্ম 1838, মৃত্যু 1894। দুটো মোবাইল নাম্বার, 4 জন লেখকের জন্ম মৃত্যু। আপনার নাম্বার জীবনেও পরীক্ষা আসবে না, কিন্তু এগুলো আসতে পারে। কি বলেন? নিজের মনে করেই না হয় শিখে রাখবেন। কে? সালমা জাহান না কে? হ্যাঁ, রাতে ফোন না দিলে রাতে ফোন না দিলে তো রেসপন্স পাবেন না। ঠিক আছে, ওকে। কে তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, আর চন্দ্র কি? বাঁকা চাঁদ, বঙ্কিমচন্দ্র। ওকে, আচ্ছা, আমাদের প্রথমে লেখেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। আমি পরের পেজে চলে যাই। লেখেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি কবি বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে আমরা চিনি, তিনি আমরা তো জানি যে প্রাচীন মধ্যযুগে যা লেখা হয়েছে, যত কবিতা লেখা হয়েছে, সব ছিল কি? ধর্ম দেবদেবী নির্ভর। কিন্তু আধুনিক যুগে এসে আমরা কবিতা পেয়েছি, কিন্তু সেই কবিতার বিষয়বস্তু আর ওই দেবদেবী নির্ভরতা, ধর্ম নির্ভরতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ঈশ্বরচন্দ্র গুপ্ত কবিতা লিখেছেন আধুনিক যুগে এসে, আধুনিক বিষয় নিয়ে। তিনি কবিতা লিখেছেন পাঠা নিয়ে। পাঠা চিনেন তো? রস ভরা রসময় রসের ছাগল, তোমার কারণে আমি হয়েছি পাগল। পাঠা, তার কবিতার নাম কি? পাঠা। তিনি কবিতা লিখেছেন মাছ নিয়ে, তপসে মাছ। তিনি কবিতা লিখেছেন আনারস নিয়ে। তারপরে তিনি কবিতা লিখেছেন তিনি স্বদেশ, বাঙালি মেয়ে। কবিতা লিখেছেন কৌলিন্য। তার কতগুলো বিখ্যাত কবিতা আমরা পাঠ্যপুস্তকেও পড়েছি, মনে পড়ে? আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কি নাম? বড় কে? আর একটা বিখ্যাত কবিতা নীলকর। এগুলো তার এক একটা কবিতা। তো তিনি আধুনিক যুগে এসে প্রথম কবিতা লিখেছেন আধুনিক বিষয় নিয়ে, এই জন্য তাকে কি বলা হয়?
বাংলা সাহিত্যের আধুনিক যুগের কি প্রথম কবি, বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম কবি। এবং তার আরেকটা বড় পরিচয়, যেটা সবচেয়ে বেশি পরিচিত সে নামে, তাকে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। আমরা জানি যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছিল 1801 সাল থেকে। 1801 সাল থেকে আধুনিক যুগ শুরু হয়েছে, এটা কাগজে কলমের কথা, কিন্তু বাস্তবে পাই আমরা ভিন্ন চিত্র। আমরা জানি যে বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল 1201 থেকে 1800। আচ্ছা বলেন তো, মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? মধ্যযুগের শেষ কবি কে ছিলেন? মধ্যযুগের শেষ কবি ছিলেন ভারতচন্দ্র রায় গুণাকর। এই ভারতচন্দ্র রায় গুণাকর তিনি 1760 সালে মৃত্যুবরণ করেন। তো 1760 সালে যদি মধ্যযুগের শেষ কবি শেষ হয়ে যায়, তাহলে মধ্যযুগ কিভাবে 1800 পর্যন্ত বাড়ায়? একটা গ্যাপ পড়ে গেল না? কত বছর? 40 বছর। আবার যদিও বলছি 1801 সাল থেকে আধুনিক যুগের সূচনা, কিন্তু আধুনিক যুগের মানসম্পন্ন বৈশিষ্ট্যপূর্ণ সাহিত্যকর্ম পেতে আমাদের অপেক্ষা করতে হয়েছে মাইকেল পর্যন্ত। সেটা কখন? 1860 পরে। তার মানে এখানে আরো একটা ব্যবধান, কত বছর হলো? 60 বছর। তার মানে মোট কত বছর? 100। 1760 ভারতচন্দ্রের মৃত্যু, আমরা তার পরের বছর থেকে ধরলাম 1761 থেকে 1860। এই যে 100 বছর সময়, এই সময়টাকে বাংলা সাহিত্যে বলা হয়েছে যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ। আর এই সময়ের আমরা বিখ্যাত কোনো কবিকেও পাইনি, বিখ্যাত কোনো সাহিত্য কর্ম পাইনি। তবে একজন ছিলেন উল্লেখযোগ্য, তিনি হলেন কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এই বাচ্চারা তো দুই যুগের মাঝখানে ফাপড়ের মধ্যে পড়ে গেছেন। কি হবেন? মধ্যযুগে থাকবেন নাকি আধুনিক হবেন? একদিকে তিনি কি করলেন? মধ্যযুগের ধর্মতাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করলেন, কবিতা রচনা করেছেন। অন্যদিকে আধুনিক যুগের আধুনিক বিষয়, মানবতাবাদী বিষয় নিয়ে কবিতা রচনা করেছেন। তো তিনি উভয় যুগের সাহিত্যের বৈশিষ্ট্য তার লেখালেখির মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। এই জন্য ঈশ্বরচন্দ্র গুপ্তকে কি বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি। তিনি আধুনিক যুগের যে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখতেন, এই লেখালেখির মধ্যে তিনি খুব ব্যঙ্গ বিদ্রুপের আশ্রয় নিতেন। মানে চোখের সামনে যা দেখতেন উল্টাপাল্টা খোঁচা মেরে 2-4 লাইন লিখে দিতেন, গভীরে যেতেন না। এই জন্য তাকে বলা হয়ে থাকে ব্যঙ্গ রচনার প্রবর্তক। কি বলা হয়? ব্যঙ্গ রচনার প্রবর্তক। ঈশ্বরচন্দ্র গুপ্তের শিষ্য ছিলেন বঙ্কিম। বঙ্কিম তার সম্পর্কে, ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে একটা কথা বলেছেন, এত বড় প্রতিভা ইয়ার্কিতেই ফুরাইয়া গেল। এত বড় প্রতিভা ইয়ার্কিতেই ফুরাইয়া গেল, মানে গভীরে যেতেন না, ওই যে ভাষা সবকিছু আলোচনা করতেন। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের এই কবিতাগুলোকে আমরা প্রথম দিকে বিভিন্ন পত্রিকায় পেলেও পরবর্তীতে এটাকে তিনি একটা গ্রন্থে প্রকাশ করেন, যেটার নাম ছিল প্রবোধ প্রভাকর। প্রবোধ প্রভাকর এই বইটার মধ্যে তিনি কি করেছেন? এই কবিতাগুলো সংকলন করেছেন। তার মানে এটা হলো তার নিজস্ব কবিতার সংকলন গ্রন্থ। ঠিক আছে। তো ঈশ্বরচন্দ্র গুপ্তের যে কবি প্রতিভা, এটা বিকশিত হয়েছিল মূলত তার পত্রিকাগুলোর মধ্য দিয়ে। তিনি 5টা পত্রিকা সম্পাদনা করেছেন। এর মধ্যে একটা পত্রিকার নাম মনে রাখবেন, সংবাদ প্রভাকর। কেন বিখ্যাত এই পত্রিকাটা? কেন বিখ্যাত কে বলতে পারবেন? সংবাদ প্রভাকর। কোথায় পাবো রেকর্ড ক্লাসটা? কোথায় পাবেন? কথা বলে নি স্যার। হ্যাঁ, ঠিক আছে। কেন বিখ্যাত? আজকে যে দৈনিক ইত্তেফাক, দৈনিক প্রথম আলো, এই যে বিভিন্ন দৈনিক পত্রিকা ছড়াছড়ি, এই পত্রিকাগুলোর যাত্রা শুরু হয়েছিল সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে। এটা ছিল বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা সংবাদ প্রভাকর। এই হলো আমাদের ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমাদের আপনাদের খুব যেগুলো দরকার এক্সক্লুসিভ ইনফরমেশন গুলো দিয়েছি। ঠিক আছে। এই লিংকে ক্লাস হচ্ছে না, আপনি ওই যে আচ্ছা, ওইখানে কি লেখকদের নামগুলো কি আলাদা আলাদা করে দেওয়া আছে?
লেখকের নামগুলো কি ওখানে আলোচনা করতে হবে না এমনি সিরিয়ালে আলোচনা করলে হবে? তুমি এই লিঙ্কের ক্লাসটা দিবা না এখন? এই লিঙ্কের ক্লাসটা দিবা না? এই 7:30 লিঙ্কের ক্লাসটা তুমি দিচ্ছ, দিতা। আপনি বললেন যে নতুনটা আমাদের মুস্তাফিজ স্যারকে না দিত, তা তো ওরা ক্লাস করতে পারবে না, ওরা তো একজনের ক্লাস করতে পারতেছে না। একটু প্রশ্ন করে দিতে হবে। এই যে নতুন ওয়েস্টার্ন যুক্ত হয়েছে, কিন্তু গতকাল সবাই যুক্ত হয়নি, আল্লাহ গতকাল ছিল, ওই আজকে যুক্ত হয়েছে, কিন্তু না, ও হয়তো যুক্ত হবে না, তুমি আমার কথা বোঝো নাই। তুমি 7:30 ক্লাসটাই দিতে, আমার ক্লাসের লিঙ্কটাই দিতে, স্যার ক্লাস নিত, আমি তোমাকে সেটা বলছি। তোমাকে তুমি 9:30 ক্লাসটা 9:30 লিঙ্কের ক্লাসটা দিচ্ছ এখন কেন? 9:30 সময় হবে। যুক্ত হতে পারবেন, ক্লাস স্টপ করতে হবে। এখানে যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আছেন তারা কি কয়টার ব্যাচের আপনারা সকলে একটু দেখেন তো, মানে 8:30 যারা, তারা না, মানে গতকাল যারা নতুন ক্লাস করছেন, প্রথম সেমিনার ছিলেন, এমন কেউ আছেন আজকে এখন এই মুহূর্তে? একজন, আর কেউ আছেন? আচ্ছা, অন্য কোনো ব্যাচের স্টুডেন্ট আছেন? গোল্ডেন ব্যাচ 3 আর অন্য কেউ স্টুডেন্ট আছেন? ও কনফিউশনে ছিল, এই জন্য বারবার আপনাকে ওকে তো আমি নক করছি। ক্লাস স্টপ করো, ক্লাসটা স্টপ করা হলো। আপনারা যারা আছেন তারা 9:30 যুক্ত হবেন ক্লাসে। ক্লাসটা স্টপ করা হলো, সকলেই 9:30 যুক্ত হবেন। এখন ক্লাসটি স্টপ করা হলো, সকলেই 9:30 যুক্ত হবেন, 9:30।